ইনকাম ট্যাক্সের আমাদের স্যালারি সেশন চলছে। এই স্যালারি সেশনে আমি আগে অনেকগুলো ক্লাস করেছি। প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু ফর্মুলা নিয়ে আলোচনা করছি। আমাদের যে ফর্মুলাটার প্রথম ক্লাসটা দেওয়া আছে তাতে ফরম্যাটটা যেটা করে দিয়েছিলাম, আমি দেখবে খুব শর্টে ফরম্যাট করে দিয়েছিলাম, কিন্তু তার ডিটেলসটা এখন করে করে দেখাচ্ছি প্রত্যেকটা ক্লাসে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারকুইজিটিস। পারকুইজিটিসের আগের ক্লাসে আমি কিন্তু বলেছিলাম কিছু আমাদের নন স্পেসিফাইড এমপ্লয়ি তাদের যে সমস্ত পারকুইজিটিসগুলো ট্যাক্সেবল হয় সেই সমস্তগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব স্পেসিফাইড এমপ্লয়ি যারা, সেই স্পেসিফাইড এমপ্লয়িদের কোন কোন পারকুইজিটিসগুলো তাদের আন্ডারে ট্যাক্সেবল হয়। এবারে এইখানে আলোচনা প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এখানে আমি যেটা দিচ্ছি এইগুলোই কিন্তু কিছু কিছু ছাড় আছে। সেই ছাড়গুলো আমরা সমস্ত এখন বলে দেব, বলে দিয়ে আমরা যখন প্রবলেম সলিউশন করব, প্রবলেম সলিউশন করার সময় সেখানে কিন্তু ডিটেলসে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। এখন দেখো, আমাদের স্পেসিফাইড এমপ্লয়ি কাদের বলা হয় সেটা আগে জানতে হবে, যে কাদের স্পেসিফাইড এমপ্লয়ি বলবো, কাদের জন্য এইগুলো ট্যাক্সেবল বলা হচ্ছে। দেখো, স্পেসিফাইড এমপ্লয়ি হচ্ছে যে কোনো কোম্পানির যে সমস্ত ডিরেক্টর বোর্ডে যারা বসে আছে, ম্যানেজিং ডিরেক্টর, যে ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত যারা, তারা সব স্পেসিফাইড এমপ্লয়ি। ঠিক আছে, বোঝা গেল? আবার কোনো কোম্পানির যদি এইরকম কোনো কর্মচারী হয় যার কাছে 20% বা তার বেশি শেয়ার কোম্পানি সে কিনে রেখেছে, তাহলে কোম্পানির 20% বা তার বেশি শেয়ার যদি সে হোল্ড করে, তাহলে সেই কর্মচারী কিন্তু স্পেসিফাইড এমপ্লয়ি, সে আর নর্মাল এমপ্লয়ি নয়। ঠিক আছে? আবার যে সমস্ত কর্মচারী যাদের মাইনে, আমরা যেটা মাইনে বলতে এখানে স্যালারি বলতে বুঝবো, আমাদের স্যালারি আন্ডার সেকশন 17(1), মানে আমরা যেখানে সমস্ত বেসিক ডিএ, কমিশন, ডিআরএস পে এই সমস্ত করে সে যে স্যালারিটা পাচ্ছে সেই স্যালারিটা 50,000 টাকার বেশি, তাহলে ম্যাক্সিমাম লোকেরই তো 50,000 টাকার বেশি, তাহলে ম্যাক্সিমাম লোকের যদি 50,000 টাকার বেশি হয় সে স্পেসিফাইড এমপ্লয়িতে পড়ে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে এইগুলো ট্যাক্সেবল হবে। এবার দেখবে 50,000 টাকার নিচে মাইনে আছে খুব কম লোকের, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো প্রোভাইড করলেও পারকুইজিটিস হবে না। আর যে বছরে 50,000 টাকার নিচে মাইনে পায় তাকে কোম্পানি কি কার দেবে? দেয় না। তাহলে ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম যারা এমপ্লয়ি তাদের স্যালারি কিন্তু 50,000 টাকার উপরেই, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এগুলো তাদের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে, আর যাদের স্যালারি 50,000 টাকার নিচে তাদের ক্ষেত্রে এইগুলো ট্যাক্সেবল হবে না। ঠিক আছে, তাহলে চলো কি কি আছে এর মধ্যে প্রথমে 1 নম্বর বলি, সুইপার, গার্ডেনার, ওয়াচম্যান যদি প্রোভাইড করে এমপ্লয়ার, তাহলে তার যে বেতনটা সেটা কিন্তু ট্যাক্সেবল। ঠিক আছে, তাহলে সুইপার, গার্ডেনার, ওয়াচম্যান। কিন্তু একটা কথা মনে রাখবে, রেন্ট ফি অ্যাকোমোডেশন যদি দেয় কোম্পানি, যদি একটা বিনা ভাড়ায় ঘর প্রোভাইড করে, বাড়ি প্রোভাইড করে বা কোয়ার্টার প্রোভাইড করে, তাহলে সেইখানে কিন্তু এই গার্ডেনারটা ওর ভ্যালুর মধ্যে ধরা আছে, তখন আর গার্ডেনারটা আরেকবার নেবে না। ঠিক আছে, রেন্ট ফি অ্যাকোমোডেশন আছে তাহলে আর গার্ডেনার আরেকবার করবো না, কিন্তু প্রবলেমের মধ্যে দেওয়া থাকে রেন্ট ফি অ্যাকোমোডেশনও আছে, আবার গার্ডেনারও প্রোভাইড করেছে সেটাও বলা আছে, তুমি দুটোই করে ফেলবে তাহলে কিন্তু রং হয়ে যাবে, তাহলে গার্ডেনারটা তখন নেওয়া যাবে না। আর যদি রেন্ট ফি অ্যাকোমোডেশন না থাকে তাহলে গার্ডেনার, সুইপার, ওয়াচম্যান যা আছে সবাইকেই নেব। ঠিক আছে, নেক্সট, তাহলে তাদের যে মাইনেটা কোম্পানি দিয়ে দেবে সেটা হচ্ছে আমাদের এইখানে পারকুইজিটিসে ফুললি ট্যাক্সেবল। এরপর ফ্রি গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার বিল এইগুলো যদি বা এইগুলো সমস্ত প্রোভাইড করে কোম্পানি ফ্রিতে, কিন্তু তার জন্য কোম্পানি তো একটা পেমেন্ট করছে, তাহলে সেই পেমেন্টটা এখানে পারকুইজিটিসে ট্যাক্সেবল হবে। ঠিক আছে, তারপরে এডুকেশন বিল পেড বাই এমপ্লয়ার। তোমার ধরো কর্মচারীর 1জন বা 2জন ছেলে মেয়ে আছে, তাদের এডুকেশন বিলটা কোম্পানি দিয়ে দিচ্ছে, তাহলে কোম্পানি যদি দিয়ে দেয়, তাহলে কোম্পানি দিয়ে দিলে সেখানে কিন্তু কোম্পানি যে পয়সা পেমেন্ট করেছে তার থেকে কম এমপ্লয়িজ কন্ট্রিবিউশন যদি কিছু থাকে, মানে কর্মচারীর কন্ট্রিবিউশন কিছু যদি থাকে সেটা মাইনাস হবে, তার এক্সেসটুকু যেটুকু কোম্পানি দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমাদের পারকুইজিটিস হিসাবে আমরা অ্যাড করব। কিন্তু যদি ফ্রি এডুকেশন প্রোভাইড করে কোম্পানি নিজেরই স্কুল খুলে রেখেছে, সেইখানে কর্মচারী ছেলেদের পড়ার সুবিধা দিয়েছে ফ্রিতে, তাহলে সেইখানে কিন্তু ওই স্কুলে দেখা গেল বাইরের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের থেকে কোম্পানি 3,000 টাকা করে ফিজ নিচ্ছে পার মান্থ, সেখানে দেখা যাচ্ছে অথচ যে এই যে সমস্ত এমপ্লয়ি যারা আমি ট্যাক্স ক্যালকুলেশন করছি এসএসসি, এই এসএসসির যখন ক্যালকুলেশন করছি সেই এসএসসির ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করে দিয়েছে বা কিছুই
নিচ্ছে না কোম্পানি, কোম্পানি যদি কিছু না নেয়, ফ্রিতে এডুকেশান ফেসিলিটি প্রোভাইড করে দেয়, তাহলে সেখানে বলা হয়েছে যে 1000 টাকা পার মান্থ ট্যাক্স ফ্রি হবে ফর 2 চিলড্রেন অনলি। সেখানে 5টা 6টা চিলড্রেন থাকলে সবাই যদি ফ্রিতে পড়ে, 2টো ছেলের 1000 টাকা পার মান্থ ছাড় পাবে, বাদবাকি জনের ট্যাক্সেবল হবে। তুমি বলবে কতটা ট্যাক্সেবল হবে? অন্যান্য ছেলেদের ক্ষেত্রে যদি 3000 টাকা নেয়, তাহলে তার 5টা ছেলে যদি ওখানে পড়ে ফ্রিতে, তাহলে 5টা ছেলের 15,000 টাকা পার মান্থ, 3000 টাকা করে, তাহলে 15,000 টাকা পার মান্থ হিসাবে 12 মাসে যতটা হবে তার থেকে 1000 ইন্টু 12 ইন্টু 2টো ছেলের ছাড় পাবে, বাকিটা ট্যাক্সেবল হবে। তাহলে 1000 টাকা পর্যন্ত ছাড়, তাও 2টো ছেলের। তার বেশি সন্তান হলে সেখানে কিন্তু তাদের যদি ফ্রিতে পড়ার ফেসিলিটি দিয়ে থাকে, তাহলে কোম্পানি সেগুলো সব ট্যাক্সেবল হবে। অন্যান্য বাইরের ছেলের থেকে যে ফিজটা নিচ্ছে সেই ফিজের বেসিসে ক্যালকুলেশনটা করা হবে। ঠিক আছে, নেক্সট, এবার কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার। এই কারে একটা বড় ফান্ডা আছে। কারের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল আলোচনার ব্যাপার আছে। ঠিক আছে, ওইটা আমি পরে আলোচনা করছি। এখন আমি পুরোটা বলে যাই, তারপর আমরা শেষে এটুকু আলোচনা করে দেবো। নেক্সট, মেডিকেল ফ্যাসিলিটিস প্রোভাইডেড বাই এমপ্লয়ার। কোম্পানি যদি তোমাকে মেডিকেল ফ্যাসিলিটি দেয়, তাহলে সেখানে ফ্রিতে মেডিকেল ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে, বা কিছুটা তুমি পেমেন্ট করেছো, এরকমও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি তোমাকে যদি ফ্রিতে মেডিকেল ফ্যাসিলিটি দিয়ে দেয় বা তোমার থেকে কিছু পয়সা কাটে, আগে ছিল 15,000 টাকা পর্যন্ত ছাড় ছিল, হ্যাঁ, কিন্তু এখন আমাদের যে অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা আছি মানে কি, আমরা এই সালে বসে আছি 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার। এই ইয়ারে কিন্তু বলা হয়েছে অ্যাকচুয়াল কোম্পানি যে এক্সপেন্ডিচার করবে তার থেকে এমপ্লয়ি যে এক্সপেন্ডিচার করেছে সেইটুকু শুধু মাইনাস হবে, বাকিটা ট্যাক্সেবল হয়ে যাবে। কোম্পানি যদি সেখানে 10,000 টাকা খরচ করে, তোমার থেকে মাত্র 2,000 টাকা নেয়, 8,000 টাকা ট্যাক্সেবল হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু এই 15,000 টাকা পর্যন্ত ছাড়টা উঠে গেছে। ঠিক আছে, নেক্সট, লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্স বা লিভ ট্রাভেল কনসেশন প্রোভাইডেড বাই এমপ্লয়ার। তোমাকে ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য কোম্পানি কিছু টাকা দিয়ে দিল। ওখানেও অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার যেটা হবে, সেই অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারটা তোমার মাইনাস হবে, বাকিটা ট্যাক্সেবল হয়ে যাবে। ঠিক আছে, এইবার কারের ব্যাপারটা একটা ডিসকাসের ব্যাপার আছে, কারের একটা বড় ব্যাপার আছে। তাহলে চলো কারটা নিয়ে আলোচনা করি। দেখো, কারের ব্যাপারটা দেখো, আমি বললাম না কার প্রোভাইড যদি এমপ্লয়ার করে, তাহলে কারের ক্ষেত্রে আমরা বলবো প্রথমে কার প্রোভাইড করেছে এমপ্লয়ার, এবং অল এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার। সমস্ত এক্সপেন্সেস যদি এমপ্লয়ার পেড করে, তার মানে গাড়ির তেলও ভরে দিচ্ছে এমপ্লয়ার, সেখানে ড্রাইভারও দিয়ে দিচ্ছে, সেখানে অন্যান্য খরচ, গাড়ির রিপেয়ার খরচ, সমস্ত খরচ যখন এমপ্লয়ার করছে, তখন কি হবে? তখন দেখো, এখানে কারটাকে 3টে লটে আমি ভাগ করেছি। 1 নম্বর বলেছি কার ইউজড ফর অফিস পারপাস। যদি কারটাকে অফিস পারপাসে ব্যবহার করো, তাহলে ট্যাক্স ফ্রি। সেটা তো অফিসের জন্যই ব্যবহার করছো, অফিসের জন্যই মালিক তোমাকে সমস্ত খরচগুলো করে দিয়েছে, তাহলে সেখানে তো তুমি কোনো সুবিধা পাচ্ছ না, তাহলে সেটা হবে ট্যাক্স ফ্রি। নেক্সট, কারটা যদি প্রাইভেট পারপাসে ব্যবহার করো, ফুললি প্রাইভেট পারপাসে ব্যবহার করছো, মালিক খরচ করে দিচ্ছে, তাহলে পুরোটাই ট্যাক্সেবল হবে। কি এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার, যে এক্সপেন্সেস তেল ফেল যে সমস্ত ভরে দিয়েছে সেই সমস্তগুলো, প্লাস 10% কস্ট অফ কারের তো একটা ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে সেই ডেপ্রিসিয়েশনটা 10% তার সঙ্গে জোড়া হবে। আর ড্রাইভারের স্যালারিও মালিক দিয়ে দিয়েছে, এমপ্লয়ার দিয়ে দিয়েছে, তাহলে সেটাও যোগ করব। তার থেকে কর্মচারী যদি কিছু পেমেন্ট করে, তাহলে সেই এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটা মাইনাস করব, তাহলে এইটুকু ট্যাক্সেবল হবে পারকুইজিটিস হিসেবে। আর যদি কার্ডটা বোথ পারপাসে ব্যবহার করো, তাহলে কার্ডটা যদি অফিস অ্যান্ড প্রাইভেট বোথ পারপাসে ব্যবহার করো, তাহলে কি হবে? এখানে দুরকম কন্ডিশান আছে। একটা কারটা যদি আপ টু 1600 সিসি হয়, তাহলে 1600 সিসি কার হলে সেখানে 1800 টাকা কারের জন্য আর ড্রাইভারের জন্য 900 টাকা পার মান্থ হিসাবে ট্যাক্সেবল হবে। মালিক কি খরচা করেছে দেখতে হবে না, সেখানে পুরো রেট ইনকাম ট্যাক্স বেঁধে দিয়েছে। 1600 সিসি পর্যন্ত কার, তার 1800 টাকা কারের জন্য আর ড্রাইভারের জন্য 900 টাকা পার মান্থ। তুমি বলবে আমি যদি নিজে ড্রাইভ করি, তাহলে 900 টাকা পার মান্থটা হবে না, শুধু 1800 টাকা পার মান্থ করে দেবে। আর কারটা যদি 1600 সিসির উপরে হয়, তাহলে কিন্তু এই রেটটা হবে 2400 টাকা কারের জন্য, 900 টাকা ড্রাইভারের জন্য। আর সেলফ ড্রাইভেন হলে 900 টাকা ড্রাইভারের এটা হবে না, তাহলে এটা একটা কন্ডিশান। আর একটা কন্ডিশান কি বলতো, এবার যদি এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ি হয়, তাহলে কি হবে? তাহলে তো একটু অন্যরকম হবে। তাহলে দেখো, এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ি মানে কারের রানিং এক্সপেন্সেস সমস্ত পেড করছে কে? এমপ্লয়ি পেড করছে। তাহলে প্রথমটা তো অফিস পারপাসে, সে তো ট্যাক্স ফ্রি। আর দ্বিতীয়টা, এখানে এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার বলেছিলাম,
তাহলে এটা তো আর নিলে হবে না, এটা তো এমপ্লয়ি নিজেই পেড করেছে, ঠিক আছে। তাহলে সেখানে কোম্পানি সুবিধা দিচ্ছে কি, তোমাকে হয়তো 10% কস্ট অফ কার আর ড্রাইভারের স্যালারি, তার থেকে তোমার যদি নিজের কিছু কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা মাইনাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে যদি প্রাইভেট পারপাসে ব্যবহার করি। আর যদি আমরা প্রাইভেট অ্যান্ড অফিস বোথ পারপাসে ব্যবহার করি তখন কিন্তু এই রেটটা এখানে চেঞ্জ হয়ে যাবে। 1600 সিসি পর্যন্ত তোমাদের রেট আছে 900 টাকা পার মান্থ, 600 টাকা পার মান্থ। এটা 600 টাকা পার মান্থ, ড্রাইভার কিন্তু একই। আর এইখানটা 900 টাকা পার মান্থ, ড্রাইভার একই। ড্রাইভার যদি সেলফ ড্রাইভেন কার হয় তাহলে বলছি ড্রাইভারের স্যালারিটা প্লাস করবে না। তাহলে এটা কিন্তু পার মান্থ 600 টাকা প্লাস 900 টাকা পার মান্থ, 900 টাকা প্লাস 900 টাকা পার মান্থ, ঠিক আছে। তাহলে এমপ্লয়ি যদি সমস্ত রানিং এক্সপেন্সেস এমপ্লয়ি যদি পেড করে তার ক্ষেত্রে রেটটা এইরকম হয়ে যাবে। এমপ্লয়ি পেড করলে এখানে এক্সপেন্সেসটা থাকবে না, মানে যে এক্সপেন্সেসটা কোম্পানি পেড করছিল এই প্রাইভেট পারপাসেরটা, সেখানে শুধু 10% কস্ট অফ কার, ড্রাইভারের স্যালারি আর এমপ্লয়ির কন্ট্রিবিউশনটা বাদ যাবে। তাহলে এমপ্লয়ার পেড করলে একটা অন্যরকম, এমপ্লয়ি পেড করলে আর একটা অন্যরকম। আচ্ছা, এখানে যখন এমপ্লয়ি পেড করছে তাহলে এ না দিয়ে এটা কি দিই, বি, এটা প্রথমে আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে অফিস পারপাসে ব্যবহার করলে ট্যাক্স ফ্রি, যদি শুধু প্রাইভেট পারপাসে ব্যবহার করা হয় কারটাকে তাহলে 10% কস্ট অফ কার প্লাস ড্রাইভারের স্যালারি, তার থেকে যদি এমপ্লয়ির কিছু কন্ট্রিবিউশন থাকে মাইনাস, সেইটুকু ট্যাক্সেবল হবে। আর যদি কারটা বোথ পারপাসে ব্যবহার করা হয় তাহলে তার রেট হচ্ছে এইরকম, আপ টু 1600 সিসি 600 টাকা কারের জন্য আর 900 টাকা ড্রাইভারের জন্য পার মান্থ। আর অ্যাবভ 1600 সিসি 900 টাকা কারের জন্য আর 900 টাকা ড্রাইভারের জন্য। আর সেলফ ড্রাইভেন হলে এই 900 টাকাগুলো হবে না, ঠিক আছে। তখন 900 টাকাগুলো ড্রাইভারের স্যালারিটা বাদ দেবে। তাহলে এটুকু আলোচনা করে দিলাম। পারকুইজিটিসে আমাদের যে সমস্ত পারকুইজিটিসগুলো আলোচনা করলাম তার মধ্যে কারেরটা মনে রাখবে, রেন্ট ফি অ্যাকোমোডেশনটা, আর অন্যান্য পারকুইজিটিসের যে সমস্ত লিমিটগুলো আছে ওই লিমিটগুলো খালি মনে রাখবে, কত টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। তারপর থেকে যেরকম লাঞ্চ অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স, ওইগুলোর লিমিট আছে। লাঞ্চ প্রোভাইডেড বাই এমপ্লয়ার, ফ্রি টিফিন প্রোভাইডেড বাই এমপ্লয়ার, ওইগুলোর যে লিমিটগুলো আছে ওইগুলো দেখে নিতে হবে। আর ওইখানে একটু কন্ডিশানগুলো সব বলা আছে, দেখবে কন্ডিশানগুলো হচ্ছে যে লাঞ্চের ক্ষেত্রে সেটা যদি অফিসেই লাঞ্চ করায়, অফিসেই যদি টিফিন করায় তাহলে সেইগুলো কিন্তু ট্যাক্স ফ্রি। অফিসের বাইরে হলে সেখানে কিন্তু ট্যাক্সেবল হবে। তা সেইগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ওইগুলো সমস্ত আমরা অল এমপ্লয়ির ক্ষেত্রে ওইগুলো লিখেছিলাম। তা ওই সমস্তগুলো অঙ্ক করব যখন আলোচনা করে দেখাবো। এরপরে আমরা আলোচনা করব পরের ক্লাসে কোনগুলো ট্যাক্স ফ্রি, সেইখানে কিন্তু আমি ওইগুলো লিস্ট করে দেবো। টিফিন প্রোভাইডেড বাই এমপ্লয়ার, সেখানে বলে দেবো কত টাকা পর্যন্ত ছাড় আছে, লাঞ্চ কত টাকা পর্যন্ত ছাড় আছে, সেইখানে সমস্তগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে। পরের ক্লাসে দেখা হচ্ছে, ওই সমস্ত ট্যাক্স ফ্রি পারকুইজিটিসগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকুই, টাটা। দেখো, এখানে রেন্ট ফি অ্যাকোমোডেশন যখন ক্যালকুলেশন করব, ঘর দুরকম হয়। ঘর হচ্ছে দুরকম হয়, একটা হচ্ছে এমপ্লয়ার্স অ্যাকোমোডেশন, মালিকের যদি নিজস্ব কোয়ার্টার বানানো থাকে ফ্যাক্টরির মধ্যে তাহলে কি হবে, আর একটা হচ্ছে মালিক যদি কোনো ঘর ভাড়া নিয়ে তারপর এমপ্লয়িকে প্রোভাইড করে তাহলে কি হবে। তাহলে প্রথমে হচ্ছে এমপ্লয়ার অ্যাকোমোডেশন যদি করি, এমপ্লয়ার নিজের অ্যাকোমোডেশন, সেটা যদি তোমাকে প্রোভাইড করে তাহলে এখানে করতে হবে 7.5% অথবা 10% অথবা 15% অফ স্যালারি, 7.5%, 10%, 15% অফ স্যালারি। স্যালারি মিনস কি, স্যালারি মানে হচ্ছে এখানে অল ট্যাক্সেবল অ্যালাউন্স, বেসিক ডিএ, কমিশন, এই সমস্তগুলো সমস্ত নিতে হবে, আর অল ট্যাক্সেবল অ্যালাউন্স নিতে হবে। কিন্তু এখানে আরপিএফ মানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড বা তার ইন্টারেস্ট ওটা নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে ওটা বাদ দিয়ে সমস্ত স্যালারির অংশটুকু নেব। আবার ডিএটা যদি পার্ট অফ স্যালারি হয় তবেই নেওয়া যাবে, নাহলে কিন্তু নেওয়া যাবে না। তাহলে সেই সমস্ত ট্যাক্সেবল অ্যালাউন্সগুলো নিয়ে হবে স্যালারি, সেই স্যালারির 7.5% অথবা 10% অথবা 15%। এবার তুমি বলবে কোনখানে আমি কোনটা চার্জ করব, এ তো আমি স্ল্যাশ দিয়েছি। তাহলে 7.5% কোথায়, যেইখানে তোমাকে ঘর প্রোভাইড করেছে ওইখানকার জনসংখ্যা পার বর্গ কিলোমিটারে যদি 10 লাখের কম হয় তাহলে সেটা 7.5%, 10 লাখ টু 25 লাখের কম হয় তাহলে সেটা 10%, আর 25 লাখের উপরে জনসংখ্যা হলে সেখানে হচ্ছে 15%। এখানে বলবে আমরা কি করে জানবো এই সমস্ত শহরের? ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের মেট্রোপলিটন সিটিতে দেয়। মেট্রোপলিটন সিটি মানে সেখানে
জনসংখ্যা 25 লাখের বেশি পার বর্গ কিলোমিটারে, সেখানে তো 15% হবেই। আর নর্মাল সিটি হলে সেগুলো 10%। আর একেবারে রুরাল অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এই সমস্ত এলাকা হলে সেখানে হয় 7.5%। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর যদি শহর বলে দেয়, শহরের নাম বলে দেয়, তার পাশে দেখবে জনসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সেই মতো তুমি করবে। এবার ওইটা বসিয়ে নিয়ে ওর সাথে আমরা অ্যাড করব যদি সেটা ফার্নিশড অ্যাকোমোডেশন হয়, মানে ফার্নিচার দিয়ে তোমাকে ঘরটা প্রোভাইড করেছে, সেখানে সোফা টোফা সমস্ত খাট টাট সমস্ত কিছু দেওয়া আছে, তোমাকে কিচ্ছু নিয়ে যেতে হচ্ছে না, তাহলে সেখানে সেই ফার্নিচারের যা কস্ট তার 10% এর সাথে অ্যাড করব। ঠিক আছে, বা ফার্নিচার যদি কোম্পানি ভাড়া করে দেয় তাহলে তার হায়ার চার্জটা অ্যাড করব। অ্যাড করে যেটা হবে সেই টোটাল ভ্যালুটা, তার মধ্যে ধরো মালিক দেখা গেল ওই ঘরটা প্রোভাইড করেছে তোমাকে, তোমার থেকে মাসে 2000 টাকা করে নিচ্ছে, তাহলে সেখানে এমপ্লয়ি যে রেন্টটা পেড করছে সেটা মাইনাস হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে নেন না, যদি নেয় তাহলে সেটা লেস হবে, সেটা লেস করে আমাদের এই পারকুইজিটিসের ভ্যালুটা বেরোবে। ক্লিয়ার, বোঝা গেল? এইবার যদি ঘরটা যদি মালিকের নিজস্ব না হয়, কোয়ার্টার যদি মালিকের নিজস্ব না হয়, তাহলে সেখানে যদি মালিকই নিজে সেখানে ভাড়া নিয়ে সেই ঘরটাতে যদি কর্মচারীদের প্রোভাইড করে, তাহলে কি করবে? তাহলে এখানে করতে হবে লিস্ট অফ 2। 1 নম্বর 7.5% বা 10% বা 15% অফ স্যালারি, যেটা করছিলাম ওটাই। আর তার সঙ্গে ফেয়ার রেন্ট, মানে মালিক যে রেন্টটা পেড করেছে ওই ঘরটার জন্য, সেটাকে ফেয়ার রেন্ট বলা হয়। তা সেইটা আর এইটা, প্রথম আইটেমটা আর দ্বিতীয় আইটেমটা, তাহলে এই দুটো আইটেমের মধ্যে যেটা কম হবে সেইটা বাইরে যাবে। ঠিক আছে, তারপরে যেরকম করছিলাম অ্যাড 10% কস্ট অফ ফার্নিচার বা হায়ার চার্জ অফ ফার্নিচার অ্যাড করলাম, আর রেন্ট পেড যদি এমপ্লয়ি কিছু করে তাহলে সেটা লেস করব, করলেই বেরোবে ট্যাক্সেবল পারকুইজিটিস। তাহলে এখানে ট্যাক্সেবল পারকুইজিটিসে আমরা এই রেন্ট ফি অ্যাকোমোডেশনের ক্যালকুলেশনটা শিখে গেলাম। রেন্ট ফি অ্যাকোমোডেশনে এই একটা ক্যালকুলেশন আছে। আর স্পেসিফাইড এমপ্লয়িদের না আমরা কার প্রোভাইড করে, কোম্পানি কার প্রোভাইড করে, স্পেসিফাইড এমপ্লয়ি যারা, মানে যারা বোর্ড অফ ডিরেক্টরে বসে আছে বা যে কোনো হায়ার পোস্টে বসে আছে, তাদের ওই কার প্রোভাইড করে, ওই কারেরটা একটু ভালো করে শিখে নেবে। তারপর সব মোটামুটি মাথায় রাখা যাবে, একটু 2-4 বার অঙ্ক করতে করতে দেখবে সব মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ভয় পাবে না, আছি আমি, আমার সঙ্গে থাকো। ইনকাম ট্যাক্স ক্লিয়ার করার দায়িত্ব আমার। আজকের মতো এইটুকুই। পরের দিনকে স্পেসিফাইড এমপ্লয়িদের যে সমস্ত পারকুইজিটিসগুলো দেওয়া হয়, সুবিধাগুলো দেওয়া হয়, সেইগুলো নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের মতো টাটা।